হ্যারি পটারকে চেনে না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে। বাল্যকালের বিস্ময়ের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এই জাদুঘরের আশ্চর্য সব কাহিনী। অথচ এই বিখ্যাত চরিত্রটির জন্ম হয়েছিল একটা ন্যাপকিন পেপারে লেখা কয়েকটা শব্দ থেকে। ইতিহাসের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের গল্প প্রকাশের জন্য রীতিমতো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল স্যার আর্থার কনন ডয়েলকে। মন্টানায় যাওয়ার পথে একটা কাউন্টি মিউজিকের এক কলি ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড ট্রাই টু সি শুনে জন্ম নিল বাংলা সাহিত্যের এক অমর চরিত্র মিসির আলী। মিসির আলীকে নিয়ে মোট 22টি উপন্যাস ও গল্পগ্রন্থ লিখেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13ই নভেম্বর। হুমায়ুন আহমেদ ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তার সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে হিমু, শুভ্র এবং মিসির আলী পাঠক মহলে খুবই প্রশংসনীয়। সেই মিসির আলী সিরিজের দ্বিতীয় উপন্যাস নিশিথিনী আমাদের আজকের নিবেদন। প্রধান চরিত্রে নীলু, ফিরোজ, আজমল, নাজ, হানিফা, দেবী এবং মিসির আলী। শুরু হচ্ছে নিশিথিনী। ওসমান সাহেবের বসার ঘর। রাত প্রায় 11টা। একটা কম পাওয়ারের টেবিল ল্যাম্প ছাড়া ঘরে কোনো আলো নেই। আবছা অন্ধকার। এই আবছা অন্ধকার ঘরে 3 জন মানুষ মুখোমুখি বসেছিলেন। একজন উঠে চলে গেলেন, ফরিদা। তিনি নিঃশব্দে কাঁদছিলেন। যে আলোচনা চলছিল তা তার সহ্য না হওয়ায় উঠে গেছেন। এখন বসে আছেন 2 জন, মিসির আলী এবং ওসমান সাহেব। কথাবার্তা এখন বিশেষ হচ্ছে না। ওসমান সাহেবের যা বলার তা বলেছেন। এখন আর তার কিছু বলার নেই। তিনি বসে আছেন মূর্তির মতো। দেখে মনে হচ্ছে তার মধ্যে জীবনের ক্ষীণতম স্পর্শও নেই, যেন একজন মরা মানুষ। আপনি বলছেন ফিরোজকে তালাবদ্ধ করে রেখেছেন? হ্যাঁ। ঠিক কবে থেকে? আজ নিয়ে 6 দিন। এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ এই 6 দিনে বেশ কবার সে বের হয়ে গেছে। পুরানা পল্টন এলাকায় তাকে দেখা গেছে, পত্রিকায় নিউজও হয়েছে। কিভাবে কি হচ্ছে আমি জানি না। আমি যা করেছি সেটাই বললাম। তালা দেয়া আছে, আপনি নিজে গিয়ে দেখতে পারেন। সেই তালার চাবি কার কাছে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি, অন্য কেউ কি তালা খুলে দিতে পারে? না, পারে না, কারণ চাবি আমার কাছেই থাকে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন তালাবদ্ধ করে রাখা সত্ত্বেও সে বের হয়ে পড়ছে? আমি কিছুই বলতে চাচ্ছি না, আপনার যা ইচ্ছা মনে করতে পারেন। আমি কোনো আদিভৌতিক ব্যাপারে বিশ্বাস করি না। একজনকে তালাবদ্ধ করে রাখা হবে, কিন্তু তবু সে বের হয়ে যাবে, এটা আর যেই বিশ্বাস করুক আমি করব না। বিশ্বাস করতে আমি আপনাকে বলছি না, আপনি নিজে গিয়ে দেখুন না। সেটা না করে আপনি একই কথা বারবার আমাকে কেন বলছেন? সেটা বলছি কারণ আমি আগে সমস্ত ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে চাই। ওসমান সাহেব, আমি 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 আপনাকে সাহায্য করতে চাই। আমি এই ছেলেটিকে সুস্থ করে তুলতে চাই। আপনি আমাকে শত্রুপক্ষ মনে করছেন কেন? এটা ঠিক না। আমার কোনো পক্ষ নেই, আমি একজন চিকিৎসক। চলুন ফিরোজের ঘরটা দেখে আসি। আপনি আপনি একাই যান, আমি যাব না। আপনি যাবেন না কেন? আমার সহ্য হয় না, আমি নিজেও পাগল হয়ে যাব। মিসির আলী একাই রওনা হলেন। ফিরোজের ঘর নিঃশব্দ। সে এই গরমেও চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে মিসির আলী চমকে উঠলেন। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি আর গোঁফ। গালের হনু উঁচু হয়ে আছে। সেই উজ্জ্বল গৌরবর্ণের কিছুই নেই, কেমন কালি মেরে গেছে। মিসির আলী লক্ষ্য করলেন ফিরোজের হাতের নখ বড় বড় হয়েছে। নখের নিচে ময়লা জমে দেখাচ্ছে শকুনের নখের মতো। ঘুমের মধ্যেই ফিরোজ পাশ ফিরল। মিসির আলী লক্ষ্য করলেন সে হা করে ঘুমাচ্ছে এবং মুখ দিয়ে লালা পরে বিছানার একটা বেশ বড় অংশ চটচটে হয়ে আছে। কুৎসিত একটা দৃশ্য। ঘরের একটা মাত্র দরজা, সেখানে সত্যি সত্যি বিরাট একটা তালা ঝুলছে। দুদিকে দুটি বিশাল জানালা। জানালায় লোহার গ্রিল।
সেই গ্রিল ভেঙে বের হওয়া অসম্ভব। সুস্থ মানুষ দূরের কথা, একজন পাগলও সেই চেষ্টা করবে না। মিসির আলী বসার ঘরে ফিরে এলেন। ওসমান সাহেব বললেন, ঘর যে বন্ধ এটা আপনার বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন বলুন তো সে কিভাবে বের হয়? ফিরোজের ঘরের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটার ভেতরে আমি দেখতে পাইনি, তবে আমার ধারণা বাথরুমে বেশ বড় একটা ভেন্টিলেটর আছে এবং ফিরোজ সেই ভেন্টিলেটর দিয়ে বের হয়। ওসমান সাহেব নড়ে চড়ে বসলেন, সিগারেট ধরালেন। মিসির আলী লক্ষ্য করলেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপছে। এক্ষুনি আপনি ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা করুন, আজ রাতে যেন সে বের হতে না পারে। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আচ্ছা, আমি এখন চলে যাব, কিন্তু কাল ভোরে আবার আসব। আপনার দারোয়ানকে বলে দিন যাতে সে আমাকে ঢুকতে দেয়। হ্যাঁ আমি বলবো। মিসির আলী সাহেব, বলুন। আমার ছেলে কি কোনোদিনও সুস্থ হয়ে উঠবে? নিশ্চয়ই হবে, হতেই হবে। এত রাতে আপনি বাড়িতে গিয়ে কি করবেন? থেকে যান এখানে। না, থাকতে পারবো না, আমার সঙ্গে একটা ছোট মেয়ে থাকে, সে একা ভয় পাবে। আপনি দেরি না করে ভেন্টিলেটরটা বন্ধ করার ব্যবস্থা করুন। হ্যাঁ করছি, এক্ষুনি করছি। ফরিদা ঘরে ঢুকলেন। তাকে খুব উদ্বিগ্ন ও চিন্তিত মনে হলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম এবং তিনি কাঁপছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। কেমন আছো ফিরোজ? ভালো আছি, তুই কেমন আছিস? তুই তুই করে বলছি বলে রাগ করছিস না তো? তুই তো আবার প্রফেসর মানুষ। রাগ করছি না, তবে দুঃখিত হচ্ছি। সবাইকে সবার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তা উচিত, কিন্তু মুশকিল কি জানিস? সারা জীবন তুই ছাড়া কোনো সম্বোধন করিনি। আমাকে চিনতে পারছিস তো? তুই তো গিয়েছিলি আমাদের বাড়িতে। মিসির আলী চুপ করে রইলেন। যে কথা বলছে সে ফিরোজ নয়, ফিরোজের দ্বিতীয় সত্তা, সেকেন্ড পার্সোনালিটি। কি রে, চুপ করে আছিস কেন? ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছি না। খাঁচায় আটকে রেখেছিস, ভয় পাবি কেন? ছেড়ে দে, তারপর দেখি তোর কত সাহস। আমার সাহস খুবই কম। এই তো একটা সত্যি কথা বললি। হ্যাঁ, তোর সাহস কম, তবে তোর বুদ্ধি আছে, মাথা খুব পরিষ্কার। বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো। আমি কারো শত্রু নই। বাজে কথা বলিস না, তুই আমার শত্রু, মহাশত্রু। কেমন করে? তুই ফিরোজকে সারিয়ে তুলতে চাচ্ছিস, ওকে সারিয়ে তুললে আমি যাব কোথায়? ডান্ডা পেটা করবো কিভাবে তুই বল? ডান্ডা বেটা করতেই হবে। করবো না বলিস কি তুই? আমাকে পিটিয়ে মেরে ফেলেছে, আমি ছেড়ে দেব? পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো। লাভ কি তাতে? লাভ লোকসান জানি না, ছোট চৌধুরী লাভ লোকসানের পরোয়া করে না। তোকে আমি একটা শিক্ষা দেব, একবারে মেরে টপ করে তোর মাথা ফাটিয়ে ফেলবো। গল গল করে ঘির বেরিয়ে আসবে, ছিটকে আসবে রক্ত, বড় মজার ব্যাপার হবে। তবে তুই দেখতে পারবি না, আফসোসের কথা। মিসির আলী তাকিয়ে দেখলেন এ বাড়ির প্রায় সবাই এসে জড়ো হয়েছে, চোখ বড় বড় করে শুনছে এই অস্বাভাবিক কথোপকথন। ফরিদা শুধু কাঁদছেন। কি চুপ করে আছিস যে? কথা বলছিস না কেন? ভয় পেয়েছিস? ভয় পেয়ে শেষটাই মেয়ে মানুষের আঁচল ধরলি, লজ্জা করে না? কার কথা বলছো? ওরে আরামের বাচ্চা, তুই জানিস না কার কথা বলছি? তোর বিহারের নীলু বেগম, এবং যার হচ্ছে কুৎসিত সব কথা সে এক নাগারে বলে যেতে লাগলো। কদর্য অশ্লীলতা, যা ছাপার অক্ষরে লেখার কোনো উপায় নেই। ফিরোজ যেসব কথা বলতে লাগলো তার ভগ্নাংশ অশ্লীলতম পর্ণপত্রিকায়ও থাকে না। ফরিদা দ্রুত চলে গেলেন। কাজের লোকগুলো মুখ চাওয়াচাই করতে লাগলো। ওসমান সাহেব ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠলেন, শাট আপ! ফিরোজ হাসি মুখে তাকালো ওসমান সাহেবের দিকে, যেন খুব মজার কথা বলছে। আমাকে ইংরেজিতে গালি দিচ্ছে,
বেশ মজা তো। কাকে তুই গালি দিচ্ছিস? তোর নারী নক্ষত্র আমি জানি। সালেহা নামের কাজের মেয়েটির সঙ্গে তুই কি করেছিস বলে দেব? খুব মজা পেয়ে গিয়েছিলি, তাই না? কদিন খুব মজা করে নিলি। বলবো কি করেছিলি? বলবো? কি পালিয়ে যাচ্ছিস কেন? লজ্জা লাগছে? ফুর্তি করার সময় তো লজ্জা লাগেনি। একটা ঘটনা বরং বলেই ফেলি। মিসির আলী সাহেব, আপনি আপনি চলে আসুন। আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমি আসছি। তুই যাচ্ছিস না কেন? কথাগুলো শুনতে মজা লাগছে তোর? ফিরোজ, চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। তুই আজ রাতে কোথায় থাকবি? বাসাতেই থাকবো। তাহলে দেখা হবে। না, দেখা হবে না। বাথরুমের ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরোজের কয়েক সেকেন্ড সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর লন্ডভন্ড কাণ্ড করলো। চেয়ার ভাঙলো, লাথির পর লাথি বসাতে লাগলো পালঙ্কে। কাপ বাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। চোখে দেখা যায় না এমন ব্যাপার। ভয়াবহ উন্মত্ততা। মনে হয় না এর কোনোদিন শান্ত হবে। মিসির আলী একটা সিগারেট ধরালেন। ফিরোজ চাপা গলায় গর্জন করছে, ক্রুব্ধ পশুর গর্জন। সমস্ত আবহাওয়াই দূষিত হয়ে গেছে। নরকের একটা ক্ষুদ্র অংশ নেমে এসেছে এখানে। মিসির আলী দাঁড়িয়ে থাকা লোকদের বললেন, তোমরা যাও, বারান্দায় বাতি নিভিয়ে দাও, ও আপনা আপনিই শান্ত হবে। নাজনীন একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নটা দেখেছে ছাড়া ছাড়া ভাবে, তবুও সব মিলিয়ে একটা অর্থ দাঁড় করানো যায়, এবং অর্থটা ভয়াবহ। নাজনীন দেখেছে একটা ছোট ঘরের এক প্রান্তে একটা বিছানা। বিছানায় সাদা চাদর মুড়ি দিয়ে একজন লোক শুয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আরেকজন লোক ঘরে ঢুকলো। লোকটার হাতে একটা লোহার রড। লোকটা টান দিয়ে ঘুমিয়ে থাকা লোকটার উপর থেকে চাদর সরিয়ে ফেললো। লোকটার মুখ দেখা যাচ্ছে, এবং সেটি একটা পরিচিত মুখ, মিসির আলীর মুখ। স্বপ্নের মধ্যেই প্রচন্ড একটা শব্দ হলো, এবং দেখা গেল মিসির আলীর মাথা ফেটে চৌচির হয়ে গেছে। নাজনীন জেগে উঠল চিৎকার করে। স্বপ্ন এত ভয়াবহ হয়? নাজনীন বাকি রাতটা আর ঘুমোতে পারল না। 6 রাকাত নফল নামাজ পড়ল, কোরআন শরীফ পড়ল, মন শান্ত হলো না। নাজনীনের মা বললেন একটা সদকা দিয়ে দিতে, প্রাণের বদলে প্রাণ। সেই সদকা তো ভোর না হওয়ার আগে দেওয়া সম্ভব না, কিন্তু ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করাও কঠিন। নাজনীন ফুপিয়ে ফুপিয়ে খানিকুন কাঁদল। সে জানে এটা স্বপ্ন, স্বপ্ন কখনো সত্যি হয় না, তবুও এমন লাগছে কেন? ভোর হবার সঙ্গে সঙ্গেই সে একটা টেলিগ্রাম পাঠালো। সাবধান থাকবেন। টেলিগ্রাম পাঠিয়ে মনে হলো এর অর্থ তো উনি কিছুই বুঝবেন না। 3 ঘন্টা পর দ্বিতীয় একটা টেলিগ্রাম করলো। এই টেলিগ্রামটি বেশ দীর্ঘ। চাচা, আপনার সম্বন্ধে খুব খারাপ স্বপ্ন দেখেছি। একটি লোক লোহার রড দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাকে অনুরোধ করছি, সাবধানে থাকবেন। নাজনীন। নিজের মেয়েকে চিনতে না পারার মতো কষ্টের কি কিছু আছে? জাহির সাহেব বসে বসে তাই ভাবেন। তার বড় অস্থির লাগে। জীবনের শেষ প্রান্তে এসে কেমন নিঃসঙ্গ হয়ে পড়লেন। এরকম হবে জানতেন। 2 মেয়ে বড় হবে, তাদের বিয়ে হবে, আলাদা জীবন হবে, তিনি পড়ে থাকবেন একা। এই অবস্থাটা তিনি স্বীকার করে নিয়েছিলেন। পুরোপুরি সেরকম অবশ্যই হয়নি। এক মেয়ে তার সঙ্গেই আছে, কিন্তু এই মেয়েকে তিনি চেনেন না। এ এক অচেনা নীলু। আজ দুপুরে খেতে গিয়ে দেখেন মাংসের ভুনা তরকারি এবং খিচুড়ি করা হয়েছে। তিনি অবাক হয়ে বললেন, আজ খিচুড়ি যে? তুমি খেতে চেয়েছিলে তাই? জাহির সাহেব খেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু কাউকে সে কথা বলেননি। নীলুর সঙ্গে গতকাল রাত থেকেই তার কোনো কথা হয়নি, অথচ সে ঠিকই জানল। শুধু আজই নয়, এরকম প্রায়ই হয়। বড় অস্বস্তি লাগে।
একটু ভয় ভয় করে। এক এক রাতে ভয়টা অসম্ভব বেড়ে যায়। কেন বাড়ে তাও তিনি জানেন না। তার ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যান, যেখানে কেউ তার কোনো খোঁজ পাবে না। প্রথম এরকম হলো বিলুর বিয়ের 4 দিন পর। বিলু নেই, বিয়ে বাড়ির আত্মীয় স্বজনরা সব চলে গেছে, বাড়ি একেবারে খালি। মন টন খারাপ করে জাহিদ সাহেব নিজের ঘর ছেড়ে ঘুমাতে গেলেন নীলুর পাশের ঘরে। একজন কেউ থাকুক আশেপাশে, যাতে ডাকলে সাড়া পাওয়া যায়। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সামনের জীবন কেমন কাটবে তাই নিয়ে ভাবতে লাগলেন। মৃত স্ত্রীর কথা মনে করে খানিকক্ষণ কাঁদলেন। প্রথম জীবনে একটা ছেলে হয়েছিল, 1.5 বছর বয়সে মারা যায়। মিষ্টি মিষ্টি কথা বলতো, পাখিকে বলতো বাকি, ফুলকে বলতো কুল। অনেকদিন পর মৃত ছেলের কথা মনে করেও চোখ মুছলেন। আর ঠিক তখন একটা অদ্ভুত ব্যাপার হলো। চাপা ফুলের তীব্র গন্ধে অভিভূত হয়ে গেলেন। ব্যাপার কি? ফুলের গন্ধ আসছে কোত্থেকে? তার নিজের একসময় বিরাট ফুলের বাগান ছিল, সেসব আর কিছুই নেই, বাগান জঙ্গল হয়েছে। জাহিদ সাহেব অবাক হয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই নূপুরের শব্দ শুনলেন, খুব হালকা কিন্তু স্পষ্ট। এর মানে কি? তিনি নীলুর ঘরের সামনে দাঁড়ালেন। আশ্চর্য! তাই বুঝি? সত্যি? নীলু যেন কার সঙ্গে কথা বলছে। গভীর রাতে কে এসেছে নীলুর ঘরে? জাহিদ সাহেব ভয়ার্ত গলায় ডাকলেন, নীলু, ও নীলু। নীলু প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলল। কার সঙ্গে কথা বলছিস? আছে একজন, তুমি চিনবে না। জাহিদ সাহেব ঘরে উকি দিলেন, কাউকে দেখতে পেলেন না। ঘুমিয়ে পড়ো বাবা, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কি হচ্ছে এসব? কার সঙ্গে কথা বলছিলি? ও তুমি বুঝবে না বাবা। বুঝবো না মানে? বুঝবো না মানে কি? অনেক কথা বাবা, পরে তোমাকে বলবো। না, এখনই শুনবো। জাহিদ সাহেব দারুণ দুশ্চিন্তায় দিন কাটাতে লাগলেন। তার ধারণা হলো নীলুর বড় কোনো অসুখ হয়েছে। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বললেন, দুজন পীরের কাছ থেকে তাবিজও আনালেন। সেই সব তাবিজ পড়তে নীলু কোনো আপত্তি করল না। ডাক্তারদের ওষুধপত্র খেতেও তার কোনো অনীহা দেখা গেল না। কিন্তু তাতে কোনো লাভ হলো না, এবং হবেও না কোনোদিন। তার বাকি জীবন কাটবে অদ্ভুত এই নীলুকে সঙ্গে নিয়ে, যাকে তিনি চেনেন না, বোঝেন না, যে মনের কথা বুঝে ফেলে, যার ঘরে অপরিচিত এক রমণী কণ্ঠ শোনা যায়, এবং দমকা হাওয়ার মতো চাপা ফুলের গাঢ় গন্ধ যাকে হঠাৎ ঘিরে ফেলে। আজ বুধবার, আকাশে মেঘ নেই, রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর সকাল। জাহিদ সাহেব অনেকদিন পর উৎফুল্ল বোধ করলেন। তার মনে হলো দুঃস্বপ্ন কেটে যাবে, নীলু ভালো হয়ে যাবে, তার চমৎকার একটা বিয়ে হবে, ছেলেপুলে আসবে তাদের সংসারে। সেই সব ছেলে মেয়েদের নিয়ে তার শেষ জীবন ভালোই কাটবে। একজন মানুষ তো সারা জীবন দুঃখী থাকতে পারে না। দুঃসময়ের পর আসে সুসময়, জীবনচক্রের এই এক কঠিন নিয়ম। তবে কারো কারো ক্ষেত্রে দুঃসময়টা দীর্ঘ হয়, এই যা, যেমন তার হয়েছে। নীলু, নীলুমা। অনেকদিন পর তার কণ্ঠে আনন্দ ঝরে পড়ল। নীলু এলো না। তিনি উকি দিলেন নীলুর ঘরে। তার ঘর অন্ধকার, দরজা জানলা বন্ধ, পর্দা টেনে দেওয়া, ঘরে বাতাস ভারী হয়ে আছে। কি হয়েছে নীলু? কিছু হয়নি। এভাবে শুয়ে আছিস কেন? শরীর ভালো না? তিনি নীলুর কপালে হাত দিলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। নীলুর চোখ মুখ রক্তবর্ণ। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু হয়নি মানে? তোর গায়ে তো প্রচন্ড জ্বর। কখন জ্বর এলো? ডাক্তার ডাকা দরকার, এখনই দরকার। বাবা, এই নিয়ে তুমি ভাববে না, কাউকে ডাকার দরকার নেই। দরকার নেই বললেই হলো? বাবা, তোমার পায়ে পড়ি, আমাকে একা থাকতে দাও, বিরক্ত করো না। ভয় নেই, জ্বর সেরে যাবে। মা, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি বাবা, আমি সেরে যাব। আমি আবার আগের মতো হব। যে আমার সঙ্গে থাকতো সে আমাকে বলেছে। সে কে? আমি নিজেও জানি না সে কে। এক মহাবিপদে সে আমাকে রক্ষা করেছিল। বাবা, তুমি যাও।
জাহির সাহেব মুখ কালো করে ঘর থেকে বের হয়ে এলেন। চমৎকারভাবে যে দিনটি শুরু হয়েছিল সেটি খান খান হয়ে ভেঙে পড়ল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে একা একা বারান্দায় বসে রইলেন। বুধবার, সময় 7:10। সন্ধ্যা ঠিক পরপর মিসির আলী নিউ স্কাটন রোডের যে 3তলা দালানের সামনে এসে দাঁড়ালেন তার নাম নিকুঞ্জ। লোকজন বিশাল প্রাসাদ তৈরি করে নাম দেয় কুঠির। এরকম বাড়ির নাম কেউ কুঠির রাখে? বাড়ির সামনে ফুটবলের মাঠের মতো বড় লন, লনের ঘাস বড় বড় হয়ে আছে। লনের চারদিকে একসময় ফুলের বাগান ছিল, এখন আর নেই। শ্বেত পাথরের একটা শিশু মূর্তি আছে, সম্ভবত ফোয়ারা, তাতেও শ্যাওলা পড়েছে। চারদিকে অবহেলা আর অযত্নের ছাপ। মিসির আলীর মনে হলো এই বাড়ির মালিক দেশে থাকেন না, চাকর বাকরদের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে তিনি থাকেন বিদেশে। হঠাৎ হঠাৎ আসেন, আবার চলে যান। মিসির আলী খানিকটা শঙ্কিত বোধ করলেন। বাড়ির মালিক এস আকন্দ সাহেবের সঙ্গে তার দেখা হওয়াটা খুবই জরুরি, কারণ মিসির আলীর ছাত্র শেষ পর্যন্ত ইমা নামের একটা মেয়ের খবর পত্রিকায় পেয়েছে। খবরের শিরোনাম হারিয়ে গেল ইমা। ডল হাতে 3 বছর বয়সী একটা বালিকার ছবি আছে খবরের সঙ্গে। মেয়েটা তার বাবা মার সঙ্গে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। খুব চঞ্চল মেয়ে, সারাদিন ছোটাছুটি করছে। স্টিমারে উঠে তার খুব ফুর্তি। একজন আয়া তার সঙ্গে সঙ্গে। বরিশাল থেকে স্টিমার ছাড়ার কিছুক্ষণ পরই আয়া দেখল ইমা আর নেই। সিঁড়ি দিয়ে দোতলা থেকে একা একা নিচে নেমে গেছে। সে ছুটে এলো নিচে, সেখানেও ইমা নেই। সে কি রেলিং টপকে নদীতে পড়ে গেছে? আয়া ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে গেল। ইমার বাবা মা তখনও কিছু জানেন না। তারা টেলিস্কোপিক লেন্স লাগিয়ে দূরের একটা মাছ ধরা নৌকার ছবি তোলার চেষ্টা করছে। এ জাতীয় বাড়িগুলোতে সাধারণত দারোয়ান এবং কুকুর থাকে, কিন্তু এ বাড়িতে দুটোর কোনোটাই দেখা যাচ্ছে না। মিসির আলী অনেকটা দ্বিধা নিয়েই গেটের ভেতর ঢুকলেন। কলিং বেল থাকার কথা তাও চোখে পড়ছে না, তবে বাড়িতে লোক আছে, আলো জ্বলছে। আচ্ছা, এরকম হওয়া কি সম্ভব যে এ বাড়িতে এস আকন্দ নামের কেউ থাকেনি না? এককালে ছিলেন, এখন নেই। কিংবা খবরের কাগজে যে এস আকন্দের কথা আছে ইনি সেই ব্যক্তি নয়? হওয়া অসম্ভব নয়, তবে সাজ্জাদ হোসেন বেশ জোর দিয়ে বলেছেন এটাই ঠিকানা। খবরের কাগজের কাটিং থেকে ঠিকানা বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল সাজ্জাদ হোসেনকে। এটি মনে হচ্ছে তিনি ঠিকই করেছেন। কলিং বেল খুঁজে পাওয়া গেল না। মিসির আলী দরজায় ধাক্কা দিলেন। দরজা খুলে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। কাকে চান? এটা কি আকন্দ সাহেবের বাড়ি? এস আকন্দ? জি। উনি কি আছেন? তার সঙ্গে দেখা করতে এসেছি। উনি খুবই ব্যস্ত, আজ রাত 2টার ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছেন। আপনার কি দরকার বলুন? আমার খুবই দরকার। আমাকে বলুন। আমি আসলে তাকেই চাই। বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় নেব। ঠিক আছে, বসুন, আমি দেখি। মিসির আলী সাহেব বসার ঘরে একা একা দীর্ঘ সময় পর্যন্ত বসে রইলেন। বসার ঘরটা সুন্দর, অসংখ্য দর্শনীয় জিনিসপত্র দিয়ে জবরঞ্জন করা হয়নি। ঘাস রঙের একটা কার্পেট, নিচু নিচু বসার চেয়ার, দেয়ালে একটা মাত্র পেইন্টিং। 4-5 জন গ্রামের ছেলে মেয়ে পুকুরে সাঁতার কাটতে নেমেছে। অপূর্ব ছবি। ছবিটির জন্যই বসবার ঘরটায় একটা মায়া মায়া ভাব চলে এসেছে। মিসির আলী মনে মনে ঠিক করলেন তার কোনোদিন টাকা পয়সা হলে এরকম করে একটা ড্রয়িং রুম সাজাবেন। সেরকম টাকা পয়সা অবশ্যই তার হবে না, সবার সব জিনিস হয় না। আপনি কি আমার কাছে এসেছেন? আমি সাবির আকন্দ। মিসির আলী ভদ্রলোককে দেখলেন। বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, বয়স 40-এর কাছাকাছি। মুখে একটা কঠিন ভাব আছে, তবে চোখ দুটি বড় বড়, যা মুখের কঠিন ভাবের সঙ্গে মানাচ্ছে না। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না, আমি আজ একটাই চলে যাচ্ছি। আমি আপনার বেশি সময় নেব না। আপনি পত্রিকার এই কাটিংটা একটু দেখুন। আকন্দ সাহেব দেখলেন। কাটিংটা ফিরিয়ে দিয়ে মিসির আলীর পাশে বসে ক্লান্ত স্বরে বললেন, এটা আপনি আমাকে কেন দেখাচ্ছেন? আমি কিছু কিছু জিনিস মনে করতে চাই না। এটা হচ্ছে তার একটি। আমার সঙ্গে একটা মেয়ে থাকে, আমার ধারণা ও ইমা। ভদ্রলোক কোনো কথা বললেন না, তার মুখের একটা পেশিও বদলালো না। আপনার এই মেয়ের কি খুব ছোটবেলায় ওপেন হার্ট সার্জারি হয়েছিল? হ্যাঁ, ইংল্যান্ডে। ওর বয়স তখন 2 বছর। আমি কি আপনার পরিচয়টা একটু জানতে পারি? পারেন। আমার নাম মিসির আলী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম শিক্ষক।
আমি বুঝতে পারছি ঘটনার আকস্মিকতা আপনাকে কনফিউজ করে ফেলেছে, এবং এটা যে আপনার মেয়ে তা আপনি বিশ্বাস করতে পারছেন না। একবার এই মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরের ঘরে বলতে থাকে, মামি ইট হার্টস, মামি ইট হার্টস। তখন আমার প্রথম মনে হলো আর কি। মিসির আলী কথা বন্ধ করে আকন্দ সাহেবের দিকে তাকালেন। ভদ্রলোকের মুখ রক্তশূন্য, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বেন। তারপর আনন্দ আর যন্ত্রণা একসঙ্গে মেশানো গলায় আকন্দ সাহেব থেমে থেমে বললেন, খুব ছোটবেলায় হার্টের অসুখে কষ্ট পেত, তখন বলতো মামে ইট হার্টস। আচ্ছা, ওর নাভিতে কি একটা কালো জন্মদাগ আছে? আমি ঠিক বলতে পারছি না, তবে এই মেয়ে আপনার মেয়ে কিনা তা বোঝার একটা উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। আপনার এবং এই মেয়ের রক্তের পরীক্ষা করে সেটা বলে দেওয়া সম্ভব। এটা একটা অভ্রান্ত পরীক্ষা। জানি, তার দরকার হবে না, আমি আমার মেয়েকে দেখলেই চিনতে পারবো। আমি কি এখন যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, পারেন। আমি আমার স্ত্রীকেও সঙ্গে নিতে চাই। নিশ্চয়ই সঙ্গে নেবেন। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তার সমস্ত মুখে বিন্দু বিন্দু ঘাম। তিনি বললেন, আপনি যেন কি করেন? এই প্রশ্ন আগে একবার করা হয়েছে এবং তার জবাবও দেওয়া হয়েছে, তবুও মিসির আলী দ্বিতীয়বার জবাব দিলেন। আমার মেয়ে কি করে আপনার ওখানে? ও আছে কাজের মেয়ে হিসেবে, ভাতটাত রেঁধে দেয়, বিনিময়ে খেতে পায় এবং থাকতে পায়। ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, যেন তিনি মিসির আলীর কথা বুঝতে পারছেন না। তিনি ফিসফিস করে নিজের মনে কয়েকবার বললেন, কাজের মেয়ে? কাজের মেয়ে? বুধবার, সময় রাত 8:21। মিসির আলী ভেবেছিলেন পিতা, কন্যা এবং মাতার মিলন দৃশ্যটি চিরদিন মনে রাখার মতো একটা দৃশ্য হবে, কিন্তু বাস্তবে সেরকম হলো না। কোনো হইচই, কোনো কান্নাকাটি কিছুই নেই। ভদ্রলোক এবং তার স্ত্রী অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন হানিফার দিকে। এভাবে তাকিয়ে থাকার কিছুই ছিল না। হানিফা দেখতে অবিকল তার মার মতো, নাকের ডগায় তার মার মতো একটা তিল পর্যন্ত আছে। ভদ্রলোক বললেন, আমরা তোমার বাবা মা। তুমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে, এখন আমরা তোমাকে নিতে এসেছি। হানিফা ফ্যাল ফ্যাল করে তাকালো মিসির আলীর দিকে। মিসির আলী হাসলেন, সাহস দিতে চেষ্টা করলেন। এরকম একটা নাটকীয় মুহূর্তের জন্য তিনি হানিফাকে প্রস্তুত করে রেখেছিলেন। তাকে বলেছিলেন যে তার মা বাবার খোঁজ করার চেষ্টা করা হচ্ছে এবং খোঁজ পাওয়া যাবে। ভদ্রমহিলা এগিয়ে এসে হানিফার হাত ধরলেন। মিসির আলী ভেবেছিলেন এই মহিলাটি হয়তো কিছুটা আবেগ দেখাবেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদবেন, কিন্তু তিনি তা করলেন না। হয়তো আবেগকে সংযত করলেন। ভদ্রমহিলার গলার স্বর ভারী মিষ্টি। তিনি মিষ্টি গলায় বললেন, মা, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, আয়নায় তাকিয়ে দেখো, আমি অবিকল তোমার মতো দেখতে। মিসির আলী ওদের সামনে থেকে সরে গেলেন। বাইরের একজনের উপস্থিতি হয়তো এদের কাছে ভালো লাগবে না। তারা চলে গেলেন 15 মিনিটের মধ্যে। যাবার আগে মিসির আলী বললেন, ওর জিনিসপত্রগুলো নিয়ে যান। না না, কোনো কিছু নেবার প্রয়োজন নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যাবার আগে আকন্দ সাহেব অত্যন্ত শুকনো গলায় একবার শুধু বললেন, আমাকে কষ্ট করে খুঁজে বের করার জন্য আপনাকে ধন্যবাদ। ব্যাস এইটুকুই। মিসির আলী ভেবেই পেলেন না এরা তার সঙ্গে এমন আচরণ কেন করলেন। তাদের মেয়েটি তার বাসায় গৃহভৃত্য ছিল এই কারণে? এইটি কি তাদের মর্মপীড়ার কারণ হয়েছে? এত বিচিত্র কেন মানুষের মন? অবশ্যই তাদের বিচিত্র আচরণের অন্য একটা ব্যাখ্যাও দাঁড় করানো যেতে পারে। হয়তো আজকের এই ঘটনার আকস্মিকতায় তারা হকচকিয়ে গেছেন, আচার আচরণে অস্বাভাবিকতা এসে পড়েছে, এই কারণেই। মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন তার চোখ দিয়ে পানি পড়ছে। হানিফা নামের মেয়েটার জন্য খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। কখন যে এই মেয়েটি মায়া জড়িয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেননি। হানিফার সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না। ওরা নিশ্চয়ই তাদের মেয়েকে নিয়ে এখানে আসবেন না। তিনি নিজেও যাবেন না, কারণ তিনি কোনো পিছুটান রাখতে চান না। কিংবা কে জানে, একদিন হয়তো যাবেন, দেখবেন ঝড়ের রাতে পাওয়া ভিখারি মেয়েটিকে রাজরানীর বেশে কেমন লাগছে। সে কি মনে রাখবে তার দুঃখ সহ শৈশব? যদি রাখে, তবেই সে জীবনে অনেক বড় হবে এবং তার ধারণা এই মেয়েটা তা মনে রাখবে।
মিসির আলি চোখ মুছে নিজের ঘরে ঢুকলেন। বারবার চোখ ভিজে উঠছে কেন? তার মতো একজন শুকনো ধরনের মানুষের হৃদয়ে এত ভালোবাসা কোত্থেকে এলো? দরজায় নখ হচ্ছে। কে এলো এত রাতে? মিসির আলি দরজা খুলে অবাক হয়ে দেখলেন আকন্দ সাহেব। তাদের গাড়ি দূরে দাঁড়িয়ে, তিনি শুধু একা নেমে এসেছেন। বাসার কাছাকাছি পৌঁছাবার পর মনে হলো আমি আপনাকে যথাযথ ধন্যবাদ দিইনি। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আপনার নেই। আপনি সাধারণ মানুষের ঊর্ধ্বে, কিন্তু আমি নিতান্তই সাধারণ মানুষ। ভদ্রলোক জড়িয়ে ধরলেন মিসির আলিকে। ভাই, আপনাকে খুবই ধন্যবাদ ভাই। এবং ছেলে মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। ভদ্রলোকের স্ত্রী হানিফাকে নিয়ে নেমে এসেছেন গাড়ি থেকে। তিনি শক্ত করে হানিফার হাত ধরে রেখেছেন, যেন হাত ছেড়ে দিলেই মেয়েটা পালিয়ে যাবে। মিসির আলি কোমর স্বরে বললেন, শান্ত হন, আপনি শান্ত হন। আসুন ভেতরে গিয়ে বসি আমরা। প্লিজ আরো কিছুক্ষণ আপনাকে জড়িয়ে রাখার সুযোগ দিন, প্লিজ। বুধবার, সময় রাত 10:40। ওসমান সাহেবের ঘুমের সময় হয়ে গিয়েছে। ইদানিং তিনি সিড্যাক্সিন না খেয়ে ঘুমাতে পারেন না। তিনি উঠলেন, একটা সিড্যাক্সিন ট্যাবলেট খেয়ে মাথায় পানি ঢাললেন, হাত মুখ ধুলেন। বিছানায় যাবার আগে রোজকার অভ্যেস মতো উকি দিলেন ফিরোজের ঘরে। গত 3 দিন 3 রাত ধরে ফিরোজ তার ঘরে আটক। 2 দিন 2 রাত সে ছটফট করেছে, জিনিসপত্র ভেঙেছে, খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কিন্তু আজ সারাদিন তেমন কিছুই করেনি। ভাতটাত কিছুই খায়নি, তবে কোনো রকম চিৎকার এবং হইচইও করেনি। এখন সম্ভবত করবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার পাগলামি বাড়ে, অস্থিরতা বাড়ে। ওসমান সাহেব ফিরোজের ঘরের সামনে দাঁড়িয়ে বেশ অবাক হলেন। ফিরোজ শান্ত ভঙ্গিতে বসে আছে, গায়ে একটা শার্ট, চুল আঁচড়িয়েছে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নেই, শেভ করেছে এবং সম্ভবত গোসলও করেছে। ওসমান সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেমন আছো ফিরোজ? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো ভালো, আমি ভালো, বেশ ভালো। ওসমান সাহেবের বিস্ময়ের সীমা রইল না। কি অদ্ভুত কাণ্ড! ফিরোজ কি সুস্থ? নিশ্চয়ই সুস্থ। বাবা, মাকে ডাকো, খিদে পেয়েছে, ভাত খাবো। নিশ্চয়ই খাবি, নিশ্চয়ই। কি দিয়ে খাবি? যা আছে তাই খাবো, স্পেশাল কিছু লাগবে না। লাগবে না কেন? নিশ্চয়ই লাগবে। দাঁড়া, আমি ডাকছি, তোর মাকে ডাকছি। তোর শরীরটা এখন ভালো, তাই না? হ্যাঁ ভালো। বাবা, আমার ঘরটা খুব নোংরা হয়ে আছে, একটা ঝাড়ু দিতে বলো। তালা খোলার দরকার নেই, জানলা দিয়ে দাও। ওসমান সাহেব ঝাড়ু এনে দিলেন এবং ছুটে গেলেন স্ত্রীকে খবর দিতে। ফরিদাকে ঘুম ভাঙিয়ে তুলে এনে দেখেন ফিরোজ ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। কত সহজ এবং স্বাভাবিক তার ব্যবহার। ফরিদার চোখে পানি এসে গেল। মা, ভাত দাও আমাকে, খুব খিদে লেগেছে। দিচ্ছি বাবা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। জানালার শিকের ফাঁক দিয়ে দিও না মা, নিজেকে জন্তুর মতো লাগে, মনে হয় আমি চিড়িয়াখানার একটা পশু। না না, জানালা দিয়ে খাবার দেব না, টেবিলে খাবার দিচ্ছি, তুই চেয়ার টেবিলে বসে খাবি। আর শোনো মা, আমার বিছানার চাদর বদলে দাও, ধবধবে সাদা চাদর দেবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আনন্দে ফরিদা বারবার মুখ মুছতে লাগলেন। সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তাদের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। খাবার টেবিলে ভাত সাজিয়ে ওসমান সাহেব ফিরোজের ঘরের চাবি খুললেন। ফিরোজ বেরিয়ে এলো, তার হাতে লোহার রড, তার পরনে একটা কালো প্যান্ট, খালি গা। কি ভয় লাগছে? ভয়ের কিছু নেই, মিসির আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ও আমার চিকিৎসা করবে। ওসমান সাহেব একটা কথাও বলতে পারলেন না। ফিরোজ হেঁটে হেঁটে গেল গেটের কাছে। দারোয়ানকে ঠান্ডা গলায় বলল গেট খুলে দিতে। দারোয়ান গেট খুলে দিল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের পরে মেঘ জমতে শুরু করেছে। রাস্তায় কেন যেন স্ট্রিট লাইট নেই।
ফিরোজ লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে নেমে গেল। বুধবার জাহির সাহেব রাত 11টার দিকে একজন ডাক্তার ডেকে আনলেন। নীলুর আকাশ পাতাল জ্বর। তিনি নিজে হতবুদ্ধি হয়ে গেছেন। ডাক্তারের অবস্থাও তাই। ডাক্তার মুখ শুকনো করে বলল, এই মেয়েকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমার ডাক্তারি জীবনে এত জ্বর কারো দেখিনি। আপনি মেয়ের মাথায় বরফ চাপা দেওয়ার ব্যবস্থা করুন। আগে টেম্পারেচারটা তো কমাতে হবে নাকি? ফ্রিজে বরফ ছিল না। তারা দুজন ধরাধরি করে নীলুকে বাথরুমে নিয়ে ঝর্ণার কল খুলে দিল। নীলু পড়ে আছে মরার মতো। তার চোখ রক্তবর্ণ। সে কিছুক্ষণ পর পর মাথা ঘুরিয়ে চারদিকে তাকাচ্ছে। ফিস ফিস করে বলছে, স্যারের বড় বিপদ, তুমি কি তাকে দেখবে না? এইটুকু তুমি কি আমার জন্য করবে না? এইসব কি বলছে ডাক্তার সাহেব? পোলাপ বকছে, পোলাপ, ডেলিরিয়াম। আপনি এই মেয়ের কাছে থাকুন, আমি দেখি একটা অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি। টেলিফোন আছে তো? জি আছে, বসার ঘরে। ডাক্তার সাহেব দ্রুত নিচে নেমে গেলেন। নীলু কাতর স্বরে বলল, বাবা, তুমি খানিকক্ষণ আমাকে একা থাকতে দাও, আমি ওর সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলবি? যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে। ওর সাহায্য আমার ভীষণ দরকার। বাবা প্লিজ, প্লিজ, তুমি আছো বলে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না। বাবা, আমি তোমার পায়ে পড়ি। নীলু সত্যি সত্যি হাত বাড়িয়ে বাবার পায়ে স্পর্শ করল। জাহির সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই চাপা ফুলের তীব্র সুবাস পেলেন। আমার এত বড় বিপদে তুমি কি আমাকে দেখবে না? বুধবার মধ্যরাত্রি। মিসির আলীর রুটিনের ঝামেলা শুরু হয়ে গেছে। ঘরে রান্না হয়নি। তাকে রাতে হোটেলে খেয়ে আসতে হয়েছে। ডালগোস্ত নামে যে খাদ্যটি তিনি কিছুক্ষণ আগে গলাৎকরণ করেছেন তা এখন জানান দিচ্ছে। মিসির আলী পেটে ব্যথা নিয়ে জেগে আছেন। ফুড পয়জনিং এর লক্ষণ কিনা কে জানে। পেটের ব্যথা ভুলে থাকবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থ্রিলার জাতীয় কোনো রচনায় মনোনিবেশ করা। কিন্তু ঘরে এ জাতীয় কোনো বই নেই। তবুও মিসির আলী বুকসেলফের কাছে গেলেন। সবই একাডেমিক বই। একটা সায়েন্স ফিকশন পাওয়া গেল, হর্সম্যান ফ্রম দ্য স্কাই। তেমন কোনো ইন্টারেস্টিং বই নয়, আগে একবার পড়েছেন। তবুও সেই বই হাতে নিয়ে বিছানায় গেলেন এবং সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে গেল। বৃষ্টি ও বাতাস দুই থেমে গেছে। তবুও মাঝরাতে লোডশেডিং হবার কথা নয়, কিন্তু ঢাকা শহরের ইলেকট্রিসিটির কোনো ঠিক ঠিকানা নেই। মিসির আলী অত্যন্ত বিরক্ত মুখে ড্রয়ার খুললেন। আশ্চর্যের ব্যাপার, ড্রয়ারে বড় বড় দুটি মোমবাতি পাওয়া গেল। হানিফা নিশ্চয়ই একসময় কিনে রেখে দিয়েছে। মিসির আলী মোমবাতি জ্বালিয়ে বই খুললেন। দ্বিতীয়বার পড়বার সময় বইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক ব্যথা ভুলে আগ্রহ নিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। চমৎকার লেখা। এক ভোরবেলায় মস্কো শহরের প্রাণকেন্দ্রে এক ঘোর শহরের আগমন হলো। লোকটির চেহারা কুৎসিত, মাথায় সার্কাসের ক্লাউনের টুপির মতো একটা টুপি। সে তার ঘোড়া নিয়ে নানান খেলা দেখাতে শুরু করলো। দেখতে দেখতে তাকে ঘিরে ভিড় জমে গেল। এত মজার একটা বই আগেরবার পড়তে এত বাজে লাগছিল কেন? মিসির আলী উঠে দাঁড়ালেন। চা বানাবেন। চা খেতে খেতে আরাম করে পড়া যাবে। তার মনে হলো মোমবাতির আলোয় বই পড়ার আলাদা একটা আনন্দ আছে। আধো আলো আধো ছায়া। বইয়ের জগৎটিও তো তাই, অন্ধকার এবং আলোর মিশ্রণ। লেখকের কল্পনা হচ্ছে আলো, পাঠকের বিভ্রান্তি হচ্ছে অন্ধকার। নিজের তৈরির উপমা নিজের কাছেই চমৎকার লাগলো তার। তিনি নিজেকে বাহবা দিয়ে সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিতেই দরজায় খুব হালকা ভাবে কে যেন কড়া নাড়ল। মিসির আলী ঘড়ি দেখলেন, রাত প্রায় 1টা। এত রাতে কে আসবে তার কাছে? কে কে? কোনো জবাব পাওয়া গেল না। কে ওখানে? আমি।
মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। নীলুর গলা! সে এত রাতে এখানে কি করছে? পাগল নাকি? কি ব্যাপার নীলু? নীলু জবাব দিল না। মিসির আলি ছুটে গিয়ে দরজা খুললেন। নীলু নয়, ফিরোজ দাঁড়িয়ে আছে। ফিরোজের দুটি হাত পেছন দিকে। সে হাতে সে কি ধরে আছে তা মিসির আলির বুঝতে অসুবিধা হলো না। তার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি হাসতে চেষ্টা করলেন। কেমন আছো ফিরোজ? নীলুর গলা তো চমৎকার ইমিটেট করলে। এসো, ভেতরে এসো। ইস, ভিজে গেছো দেখি। ফিরোজ ভেতরে ঢুকলো। পলকের জন্য মিসির আলির ইচ্ছে করল ছুটে পালিয়ে যেতে, কিন্তু তিনি পারলেন না। তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে। অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করলেন। কিছু খাবে ফিরোজ? চা খাবে? ঠান্ডায় চাটা ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি চা বানানোর জন্যই উঠছিলাম। ফিরোজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সে মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। বসো ফিরোজ, দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলাম, একটা সায়েন্স ফিকশন। তুমি কি সায়েন্স ফিরোজ এবার শব্দ করে হাসলো। মিসির আলি শিউরে উঠলেন। কি অমানবিক হাসি! এই হাসির জন্ম পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। অচেনা ভয়ঙ্কর এক ভুবন, যার কোনো রহস্যই মিসির আলির জানা নেই। তুমি কি আমাকে মেরে ফেলবে ফিরোজ? কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? ফিরোজ তার জবাব দিল না। লোহার রডটা উঁচু করল। মিসির আলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে রইলেন। চিৎকার দিতে ইচ্ছে করল, চিৎকার দিতে পারলেন না। তার কাছে শুধু মনে হতে লাগলো মোমবাতির আলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে। এবং খুবই আশ্চর্যের ব্যাপার, ছেলেবেলার একটা স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। গ্রীষ্মের প্রচণ্ড গরমের এক দুপুরে তিনি ঝাঁপিয়ে পড়ছেন ব্রহ্মপুত্রের শীতল জলে। ঠান্ডা ও ভারী সেই পানি, মাছের চোখের মতো সেই স্বচ্ছ জলে ইচ্ছে করে তলিয়ে যেতে। মৃত্যুর আগে গত জীবন চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে। এটাকে সত্য? হয়তো সত্য, নয়তো হঠাৎ করে ভুলে যাওয়া শৈশবের এই ছবি চোখে ভাসবে কেন? মিসির আলি কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। তার আগেই লোহার রড প্রচণ্ড বেগে নেমে এলো তার দিকে। চারিদিকে সীমাহীন অন্ধকার, তীব্র তীক্ষ্ণ ব্যথা, এক গভীর শূন্যতা। মিসির আলি বুঝতে পারলেন তিনি তলিয়ে যাচ্ছেন। তার চারিদিকে সীমাহীন জলরাশি। তিনি কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। মিসির, মিসির। মিসির আলি চোখ মেললেন। মোমবাতি জ্বলছে, আলো এবং আধার। তিনি কি বেঁচে আছেন, নাকি এটা মৃত্যুর পরে অন্য কোনো জগৎ, কোনো অদেখা ভুবন? মিসির, মিসির আলি। কে কথা বলছে? কোত্থেকে আসছে কিন্নর কণ্ঠ? ঘাড় ঘুরিয়ে কিছু দেখার উপায় নেই। সমস্ত শরীর অসহ্য ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এত কষ্টও আছে পৃথিবীতে। কোথায় ফিরোজ, কোথায়? আর কোনো ভয় নেই, সে পালিয়ে গেছে। আমি এসেছি। তাকাও, তাকাও আমার দিকে। কে পালিয়ে গেছে? কে কথা বলছে? কার দিকে তাকাতে বলছে? মিসির আলি তাকাতে গিয়ে ব্যথায় নীল হয়ে গেলেন। মুখ ভর্তি করে বমি করলেন। টকটকে লাল রক্ত এসেছে বমিতে। ফুসফুস ফুটো হয়েছে। পাঁজরের হাড় ঢুকে গেছে ফুসফুসে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিসির আলির চোখে জল এসে গেল। এত কষ্ট! মিসির, মিসির। কে তুমি? তাকিয়ে দেখো,
মিসির আলী তাকালেন। যন্ত্রণা এবং ব্যথার জন্যই কি তিনি এই অদ্ভুত দৃশ্য দেখছেন? হ্যালোসিনেশন। মিসির আলী, আমি কে বলো তো? জানি না কে। ভালো করে দেখো, ভালো করে দেখো। চোখ নামিয়ে নিচ্ছ কেন? আমার সঙ্গে কথা বলতে থাকো, তাহলে ব্যথা ভুলে থাকবে। বলো আমি কে? আমি সেই দেবী। তুমি তো আমাকে বিশ্বাস করো না, নাকি এখন করছো? তুমি আমার কল্পনা, উইশফুল থিঙ্কিং। দেবী আবার কি? আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি। দেবী মূর্তি খিলখিল করে হেসে উঠল। কি চমৎকার হাসি, কি অপূর্ব সুরধ্বনি। ঘরে চাপা ফুলের গন্ধ, তীব্র সৌরভ। হ্যালোসিনেশন হচ্ছে। হ্যালোসিনেশন ছাড়া এই আর কিছুই নয়। দেবী হাসল। চাপা ফুলের গন্ধ কি দেবীর গা থেকেই আসছে? তাকে রক্ত মাংসের মানবের মতোই লাগছে। ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি কষ্ট। মিসির আলী হাঁপাতে বললেন, দেবী, আমার কষ্ট কমিয়ে দাও। আমাকে বিশ্বাস করছো তাহলে? না। কেন করছো না? এই জগতের সমস্ত কি যুক্তিগ্রাহ্য? এই আকাশ, অনন্ত নক্ষত্রপুঞ্জ, তুমি কি বলতে চাও? এর কোথাও কোনো রহস্য নেই? অসীম কি? এই সামান্য প্রশ্নের জবাব কি তোমার জানা আছে? বলো, তুমি জানো? আজ জানি না, কিন্তু একদিন ঠিকই জানবো। আমি না জানলেও আমার পরবর্তী বংশধর ঠিকই জানবে। মিসির আলী, তুমি বড় অদ্ভুত লোক। আমার ব্যথা কমিয়ে দাও দেবী। আমায় বিশ্বাস করছো না, অথচ ব্যথা কমিয়ে দিতে বলছো? বড় কষ্ট, খুব কষ্ট। তোমার বন্ধু চলে আসছে, তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। এবং মজার ব্যাপার কি জানো? নীলুর সঙ্গে বিয়ে হবে তোমার। যদি কোনোদিন হয়, আমার কথা মনে করো। মিসির আলী আচ্ছন্ন হয়ে পড়তে লাগলেন। তিনি দেবীর কণ্ঠ এখনো শুনতে পাচ্ছেন। কি অপূর্ব কণ্ঠ, কি অলৌকিক সৌন্দর্য। কিন্তু এ সবই মায়া, অসুস্থ ব্যথায় জর্জরিত মনের সুখ কল্পনা। প্রকৃতি চাচ্ছে নারকীয় কণ্ঠ থেকে তার মন ফিরিয়ে নিতে। সেজন্যই সুখের স্বপ্ন দেখিয়ে তাকে ভোলাচ্ছে। হয়তো নীলুর সঙ্গে তার বিয়ে হবে, তাতে কিছুই প্রমাণিত হয় না। প্রমাণ বড় কঠিন জিনিস, বড় কঠিন। কষ্ট কমিয়ে দাও, কষ্ট কমিয়ে দাও। অপরূপা নারী মূর্তি চাপা ফুলের গন্ধ ছড়াতে ছড়াতে দূরে সরে যাচ্ছে। তার পায়ে ঝুমঝুম করছে নূপুর। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। কে? সাজ্জাদ? ওরা কি ধরে ফেলেছে ফিরোজকে? ওকে সুস্থ করে তুলতে হবে। ইসিটি দিয়ে দেখতে হয়, কিংবা কে জানে, হয়তো এখন সে সুস্থ। তাকে একবার আঘাত করেই তার চেতনা ফিরে এসেছে। হানিফা কেমন আছে? কোথায় আছে? সুখে আছে তো? বড় কষ্ট। কেউ আমাকে ঘুম পাড়িয়ে দাও। আমি তলিয়ে যেতে চাই অতল অন্ধকারে। খুব কষ্ট। সাজ্জাদ হোসেন দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। টর্চের আলো ফেললেন মিসির আলীর মুখে।
সাজ্জাদ হোসেনের মুখে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করা গেল, কারণ নগ্নগাত্র আগন্তুককে কিছুক্ষণ আগেই ধরা হয়েছে। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশকে সে প্রথম যে কথাগুলো বলেছে তা হচ্ছে, আপনারা স্যারকে বাঁচানোর চেষ্টা করুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান, আর আমার বাবাকে টেলিফোন করে বলুন আমি ভালো হয়ে গেছি। স্যারের বাসায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে ভালো করে দিয়েছে।